গুড আফটারনুন ওয়ান। আজকে আমাদের ওয়াইড প্রসেসিং টেকনোলজির যে ল্যাব কোর্সটি রয়েছে মেইনটেনেন্স ল্যাব, সেটির আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্ট 3, সবাই আশা করি দেখতে পাচ্ছি। স্টাডি অন ডিফারেন্ট ল্যাবরেটরি ইকুইপমেন্টস অফ এ ওয়াইড প্রসেসিং ল্যাবরেটরি। একটা ওয়াইড প্রসেসিং ল্যাবরেটরির যে বিভিন্ন প্রকার রয়েছে সেটি আমরা একটু দেখব। আচ্ছা, দেখ সবাই একটু মিউট করি, আমরা যদি প্রয়োজন হয় ওপেন করে কথা বলবো। স্টাডি অন ডিফারেন্ট ল্যাবরেটরি ইকুইপমেন্টস অফ এ ওয়াইড প্রসেসিং ল্যাবরেটরি। একটা ল্যাবরেটরিতে কি কি ইকুইপমেন্টস রয়েছে সেটার মেইনটেনেন্স সম্পর্কে বা সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে অবজেক্টিভস কি। রুবেল একটু বন্ধ করো, আমি মিউট করে দিচ্ছি। To know different chemicals and equipments used in oil processing laboratory. আসলে chemicals সম্পর্কে জানবো না, equipment সম্পর্কে জানবো। To understand about the different tests carried out in the chemical and physical lab. টেস্ট গুলোর নাম জানবো, বিশেষ করে যেটা জানবো আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাংশন এন্ড ডিফারেন্ট মেশিনারিজ ইউজড ইন টেকনিক্যাল এন্ড ফিজিক্যাল ল্যাব। টেকনিক্যাল এবং ফিজিক্যাল ল্যাবে, কেমিক্যাল এবং ফিজিক্যাল ল্যাবে যে সমস্ত ল্যাবরেটরি ইকুইপমেন্ট ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে জানবো আমরা। চলো, তো ওয়াইড প্রসেসিং ল্যাবরেটরি বা ডাইং ল্যাবরেটরিকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি। ওয়াইড প্রসেসিং ল্যাবরেটরিকে প্রথমত কেমিক্যাল ল্যাবরেটরি অথবা কালার ল্যাব, এবং দ্বিতীয়ত ফিজিক্যাল ল্যাবরেটরি অথবা টেস্টিং ল্যাব হিসেবে আখ্যায়িত করা যায়। তাহলে প্রথমেই নেম অফ দ্য মেশিন ইউজড ইন কেমিক্যাল ল্যাবরেটরি। কেমিক্যাল ল্যাবরেটরিতে বা কালার ল্যাবে যে সমস্ত মেশিন ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম যে মেশিনটি সেটি চলে আসতেছে স্যাম্পল ডাইং মেশিন। এটি সবাই হয়তো আমরা দেখেছি যে প্রত্যেকটা কালার ল্যাবরেটরিতে সাধারণত স্যাম্পল ডাইং মেশিন থাকে, ছোট ছোট স্যাম্পল আকারে ডাইং করার জন্য। সেটা 5 গ্রাম থেকে শুরু করে 10, 15, 20 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ফাংশন কি? স্যাম্পল ডাইং মেশিন আর ইউজড টু ফেব্রিক কালারেশন ইন ল্যাব স্কেল। তো টাইপস অফ মেশিন স্যাম্পল ডাইং, বিভিন্ন প্রকার মেশিন রয়েছে। অ্যাটমসফেরিক স্যাম্পল ডাইং মেশিন, যেটি ওয়াটার হিটিং 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেটি আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ল্যাবরেটরিতে রয়েছে। আরেকটি হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার স্যাম্পল ডাইং মেশিন, যেটা ইনফ্রারেড হিটিং অথবা অন্যান্য হিটিং হতে পারে। এই হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিনটি সাধারণত ল্যাব স্কেলে থাকে, তবে বড় বড় কোম্পানিগুলোতে রয়েছে। তোমরা যারা ল্যাবে কাজ করেছো তোমরাও হয়তো দেখেছো। এটা বিভিন্ন প্রকার ব্র্যান্ডের হতে পারে, AHIBA, IIRTM, ম্যাথিস, ল্যাবোমেট সুইজারল্যান্ড, রোটাওয়াশ ইংল্যান্ড, এটসেট্রা। অনেকগুলো হতে পারে, তবে মোটামুটি ল্যাবোমেট, ম্যাথিস এগুলো বেশি দেখা যায়। নাম্বার অফ পট কতগুলো? 8, 6, 16, 24। এছাড়াও কোম্পানি তার রিকোয়ারমেন্টস অনুসারে বেশি নিয়ে আসতে পারে। সাধারণত 200 মিলি, 250 মিলি, 500 মিলি কার এক একটা পটের ক্যাপাসিটি দিস পট। অপারেটিং সিস্টেম সাধারণত এখন সবগুলি প্রোগ্রামেবল। আমাদের যেটা রয়েছে এটা এরকম, আমরা দেখেছি যে মেশিন সেটি হচ্ছে অ্যাটমসফেরিক মেশিন, তার ভিতরে সাধারণত এরকম পট লাগানোর সিস্টেম থেকে থাকে। এই পাশে যেটা দেখছে সেটি সাধারণত আয়ার হিটিং এর, এটার সাধারণত পটগুলো এরকম হয়ে থাকে। এটাও ভিতরে একইভাবে ইনসার্ট করা যায়। এই হচ্ছে স্যাম্পল ডাইং মেশিন। তো এই স্যাম্পল ডাইং মেশিনের কাজটাই হচ্ছে কি, আমরা ল্যাব স্কেলে বা অল্প স্কেলে ডাইং করা। ঠিক আছে, আমরা যখন বায়ার যখন আমাদেরকে স্যাম্পল দেয়, বায়ার যখন আমাদেরকে স্ট্যান্ডার্ড স্যাম্পল দিয়ে থাকে, তখন আমরা সেই স্যাম্পলের যে রেসিপিটা ক্যালকুলেট করি, সেই রেসিপি ক্যালকুলেট করে ডাইং করি যে অ্যাকচুয়ালি আমরা যে রেসিপিটা ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে কিনা ঠিকঠাক মতো সেটা। ঠিক আছে, আশা করি এ সম্পর্কে তোমরা জানো। সেকেন্ডলি যেটা আমরা বলবো সেটি হচ্ছে ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন, যেটি আমাদের নেই, সম্প্রতি চলে আসবে। ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে, অনেকেরই হয়তো নেই। এটির কাজ কি? ফাংশন হচ্ছে রেসিপি ডেভেলপ ফ্রম স্ট্যান্ডার্ড স্যাম্পল। স্ট্যান্ডার্ড স্যাম্পল কোনটি? বায়ার যে স্যাম্পলটি প্রোভাইড করবে আমাদেরকে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড স্যাম্পল। সেখান থেকে আমরা রেসিপি ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ একটা নতুন কালারের শেড দিলে সেখান থেকে কোন রেসিপি, অর্থাৎ কোন কোন কালার যুক্ত হয়, আমরা জানি প্রাইমারি 3টে কালার রয়েছে আমাদের, যে কতটুকু পার্সেন্ট দিলে সেই কালারটা চলে আসবে সেটা। চেক সিএমসি ভ্যালু অফ দ্য স্যাম্পল টু ইভালুয়েট কালার ম্যাচিং যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড স্যাম্পলের সাথে আমাদের এই স্যাম্পলের যে ডেভেলপ স্যাম্পল আমরা করলাম সেটার ভ্যালু ঠিক আছে কিনা, ডেল ভ্যালু অর্থাৎ LAB, যেটা লাইটনেস, ডার্কনেস, স্যাচুরেশন, এগুলো সব ঠিক আছে কিনা এটা চেক।
তো এটার স্পেসিফিকেশন আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন ল্যাবরেটরিতে। ব্র্যান্ড নেম, ডাটা কালার, আইটেমা নানা প্রকার হতে পারে। কনভেনশনাল এন্ড পোর্টেবল, এখন সবগুলি পোর্টেবল। এখানে যে ছবিটা দেখতেছি সেটা মোস্ট আপডেটেড সিরিজ, ডাটা কালার 800 সিরিজ। 600, 500 এদিক থেকে আস্তে আস্তে 800 চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ এখন নতুন একটা সংযোজন হয়েছে ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার মাধ্যমে সাধারণত দেখা যায় এখানে স্যাম্পলটা লাগানো হয় ঠিক মতো লাগছে কিনা। এটা হচ্ছে ল্যাবরেটরিতে থাকে, এটা পোর্টেবল না, মানে নিয়ে বেড়ানো যায় না। পাশে আরো দুটো মেশিন দেখতে হচ্ছে ছোট ছোট, এগুলো হচ্ছে মিনিয়েচার মেশিন, মোবাইলের মতো দেখতে অনেকটা। এগুলো সাধারণত পকেটে বা হাতে নিয়ে যাওয়া যায় ফ্লোরে বা বিভিন্ন জায়গায়। এগুলা থেকে সাধারণত একই কাজ করা যায়, বড় মেশিন দিয়ে যে রেসিপি ক্যালকুলেট থেকে শুরু করে কালার ম্যাচিং শুরু করে সেটা করা যায়। এখানে দুটো মেশিন রয়েছে, একটা দিয়ে কালার ম্যাচিং করা যায় আর একটা হচ্ছে রেসিপি ক্যালকুলেট করা যায়, বা কোন প্যান্টনের সাথে মিলছে আমার ফেব্রিকের কালারটা সেই প্যান্টন নাম্বারটা এখানে শো করে। এটা হচ্ছে ছোট ব্র্যান্ড, ছোট আর কি মিনিয়েচার। তাহলে আমার কাজই হচ্ছে আমাদের মূল স্ট্যান্ডার্ড স্যাম্পল থেকে এটা রেসিপি ডেভেলপ করা এবং আমাদের ডেভেলপকৃত স্যাম্পলটি ঠিকঠাক আছে কিনা হিউ ভ্যালু ক্রোমাতে সেটা চেক করা। এটা মেশিন তোমরা দেখেছো, রোবোল্যাব মেশিন। রোবোল্যাব মেশিনের কাজটা অনেকটা দেখো, এই মেশিনটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকবে এমনটা নয়। সাধারণত কি করবে, টু প্রিপেয়ার দ্য ডাই সলিউশন বেসড অন রেসিপি অ্যামাউন্ট ফর ডাই। আমরা পিপেটিং করি মুখ দিয়ে, তাই না? এখন অনেক সূক্ষ্ম থাকে যে রেড এতটুকু, ইয়েলো এতটুকু, ব্লু এতটুকু নিতে হবে, সেটা আমাদের অনেক সময় পিপেটিং বা মুভ দিয়ে করলে হয় না। তখন সাধারণত আমাদের অটোমেটিক কম্পিউটার বেসড যে সিস্টেম, তো সেটি রোবোল্যাব মেশিন। এখানে একটা আর্ম দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটাতে সলিউশন রয়েছে, আর এই যে 4-5 দিয়ে সাধারণত যেগুলো প্রিপারেশন করা হয় সেগুলো ঘুরে। তাহলে কি হবে, এই আর্মটা কি করবে, ভিতর থেকে প্রত্যেকটা থেকে একটু করে ডাই সলিউশন যতটুকু প্রোগ্রাম দেওয়া হবে, এই যে এখানে প্রোগ্রাম দেওয়া আছে সেটা থেকে নিয়ে এখানে মিক্স করবে, করে আমাদের ডাইং এর জন্য যে পট সেটি রেডি করে দিবে। আমরা জানি যে 3টে কালারের সমন্বয়ে সাধারণত গঠিত হয় বা একাধিক হতে পারে, সেগুলো এখানে পিপেটিং করে দিবে অ্যাকর্ডিং টু আওয়ার রেসিপি অনুসারে, সেটা এই রোবোল্যাব মেশিন। স্লাভস, বিন, রোবোল্যাব, প্রোগ্রামেবল, সাধারণত এটা এই মেশিনটা আমরা দেখে হয়তো অনেক ইফেক্টিভ দেখেছি। এরপর যদি দেখি অটোমেটিক ওয়াশিং এন্ড ড্রায়ার। অটোমেটিক ওয়াশিং এন্ড ড্রায়ার কি? এটা সাধারণত কুইক ম্যানারে আমরা যদি ওয়াশ এবং ড্রাই করতে চাই সেই ক্ষেত্রে এটাও আমাদের ল্যাবরেটরিতে থাকে। সাধারণত আমাদের স্যাম্পল গুলোকে দ্রুত শুকানো এবং ওয়াশ করার জন্য আমরা এই মেশিনটা ব্যবহৃত করি। এসডি অ্যাটলাস ইউকে, এটা এখানে একটা ব্র্যান্ডের কথা বলেছে, এটা নানা ব্র্যান্ডে থাকতে পারে। অটোমেটিক ওয়াশিং এন্ড ড্রায়ার, এই মেশিনটা সাধারণত তোমরা দেখেছো। এরপর বলবো পিএইচ মিটার, খুবই কমন একটা জিনিস এবং অত্যন্ত জরুরি। আমরা যারা ওয়াইট প্রসেসিং এ কাজ করি আমাদের সব সময়ের জন্য এই পিএইচ মিটারটা লাগে। কি? টু চেক দ্য পিএইচ এন্ড কেমিক্যালস এন্ড ম্যাটেরিয়ালস এর পিএইচ চেক করার জন্য। স্পেসিফিকেশন হান্না, অ্যাডোয়া, ইনোল্যাব ব্র্যান্ড নানা প্রকার রয়েছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত হান্নার মেশিন গুলোই সবচেয়ে বেশি চলে। টাইপস ডিজিটাল, পোর্টেবল হতে পারে। প্রথম যে মেশিনটি দেখছো সেটি হান্নার একটি মেশিন, এখানে দুটো পোর্ট রয়েছে। কালো পোর্টটা দিয়ে টেম্পারেচার প্রব বলা হয়, এটা দিয়ে মাপা যায়, এবং এটা পিএইচ মিটার। যখন যে সলিউশনের পিএইচ মাপতে হবে সেই সলিউশনের সাথে বসিয়ে দিলে এটা পিএইচ নির্ণয় করা যায়। প্রথমত আমরা লিটমাস পেপার অথবা প্রথমের দিকে আমরা পিএইচ পেপারের নাম শুনেছি, যেগুলো দিয়ে কিন্তু আমরা পিএইচ নির্ণয় করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন কালার সলিউশন হবে তখন কিন্তু পিএইচ পেপারটা স্ট্রিপটা যদি আমরা ভিতরে প্রবেশ করাই ডাইসের, তাহলে কিন্তু তখন বোঝা যাবে না। সেজন্য সমস্যা অ্যাভয়েডের জন্য আমরা পিএইচ মিটার ইউজ করে থাকি। তো পিএইচ মিটারে ক্যালিব্রেশন আগে করে নিতে হয়। আমরা যখন পিএইচ মিটারের ডিটেলস করবো তখন জানবো। ক্যালিব্রেশন মানে মেজারমেন্ট ঠিক করে নিতে হয়, দেন সেটা পিএইচ মাপতে হয়। মাঝখানে একটা পিএইচ মিটার দেখতে পাচ্ছ, এটিও হান্নার। সেটি হচ্ছে যে ছোট পিএইচ মিটার বলবো, অর্থাৎ পকেট পিএইচ মিটার। এটার দাম প্রায় হলো 4400 টাকা। এটা অনেকেরই আছে বা অনেকে, আমি নিজেও কিনেছি। তো এটি পকেটে করে নিয়ে যাওয়া যায়, যেখানে এই যে বড় পিএইচ মিটারটা সাধারণত ল্যাবরেটরিতে থাকে, কিন্তু ডাইং ফ্লোরে ও থাকে, কিন্তু মানে পকেটে নিয়ে যাওয়া যায় না বা মুভেবল না। তো সেই জন্য যেন নিয়ে যাওয়া যায়, সেই জন্য আমরা যেটা করতে পারি যে পিএইচ মিটারটা বা পকেট পিএইচ মিটারটা ইউজ করা যেতে পারে। এটাও একইভাবে এখানে দুটো পিন রয়েছে, সেই পিনের মাধ্যমে দুটোকেও স্ট্যান্ডার্ডাইজেশন বা ক্যালিব্রেশন করতে হয়। করে এই প্রোবটা যদি আমরা লাগিয়ে দেই
যে সলিউশনে নিব সেই সলিউশনে প্রবেশ করে একটু ঝাঁকালে এখানে রিডিংটা দিবে, দেন রিডিংটা স্থির হয়ে গেলে আমরা সেখান থেকে রিডিংটা সাধারণত নিয়ে নিই। এরপরে বলা হচ্ছে যে কালার ম্যাচিং ক্যাবিনেট। এই ক্যাবিনেটের সাথে আমরা সবাই পরিচিত, ছবিটা একটু দেখি। এখানে কি করি আমরা, বলা হচ্ছে যে কালার light box or color matching cabinet is widely used in textile testing laboratories to check কি করতে check color difference after other textile like color fastness, thus you can get the evaluation according to that. শুধুমাত্র কালার চেকই নয়, প্রথমত আমরা শেড ম্যাচ করি, দ্বিতীয়ত আমরা যেভাবে বিভিন্ন প্রকার কালার ফাস্টনেস টেস্ট করি সেগুলোর করি, পিলিং গ্রেডিং করি, অর্থাৎ সকল প্রকার অবজারভেশন করে, অর্থাৎ আলোকের সাহায্যে যে সমস্ত গুলো কাজ করা সবই কিন্তু এখানে করা হয়। নানা প্রকার ব্র্যান্ড রয়েছে, টেক্সটেক্স, ভেরিফাইড কি বেশি চলে। লাইট সোর্সের কথা যদি আমরা বলি, এখানে দেখো অনেকগুলো লাইট সোর্স রয়েছে, এই যে বাল্ব গুলো আমরা বলি না D65 দাও, ইউভিতে দেখো আছে কিনা, ব্রাইটেনার আছে কিনা। D65 এখানে যে লাইটটি রয়েছে সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ডে লাইট, ভেরিফাইড FT20, TTW, নানা প্রকার ফিলিপস, মানে আর্টিফিশিয়াল ডে লাইট D65, সেটা অনেকগুলো হতে পারে, মানে বিভিন্ন স্পেসিফিকেশনের। তারপরে রয়েছে TL84 স্টোর লাইট, এফ লাইট যেটা টাংস্টেন ফিলামেন্ট, এবং আলট্রাভায়োলেট লাইট। তো এই যে যখন H&M বায়ার আছে, তো H&M বায়ার D65 এবং TL83 বা TL84 এ কিন্তু চায় যে এটা ঠিকঠাক আছে কিনা আমার শেডটা, তারা ডাবল। আবার অনেকে চায় D65 এ আমার শেড ম্যাচ করলেই কিন্তু হবে। তো এই শেড ম্যাচিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে এই মেশিনটি আমাদের ব্যবহৃত হয় বা লাইট বক্সটি স্যার ব্যবহৃত হয়। বলো বলো। আচ্ছা, কোথায় গেছে বুঝতে পারছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এরপরে চলে আসবো শেকিং ওয়াটার বাথ। শেকিং ওয়াটার বাথের ছবি তোমরা দেখতে পাচ্ছ। শেক মানে কি, ঝাঁকানো। এই মেশিনটা হয়তো অনেকখানে নাই, এটা প্রথমটা, এটা আছে অনেক ক্ষেত্রে, তোমরা দেখবা অনেক ল্যাবরেটরিতে। বলা হচ্ছে ইট ক্যান কি করবে, যে ফেব্রিক অ্যাটমসফেরিক ইট ক্যান অলসো ডাই দ্য ফেব্রিক অ্যাটমসফেরিক ডাইং করে যাবে। এখানে একটা চৌবাচ্চার মতো রয়েছে, এইখানে যে নেট গুলো দেখতেছো এই নেটের মাঝখানে গ্যাপ রয়েছে, এবং এখানে আমাদের যে বুঝতে পারছি না ভাই, এখানে আমরা পট দিতে পারি, কাঁচের পট অথবা স্টেনলেস স্টিল পট দিলে এটা এখানে একাধারে ওয়াটার দিয়ে গরম হবে এবং এটাকে ঝাঁকানো যাবে, অর্থাৎ এদিক। তো এখান থেকে সাধারণত আমরা ডাইং করতে পারি, এটা দিয়েও ডাইং করা যায়। বলা হচ্ছে আফটার ডাইং সোপিং ডান বাই দিস মেশিন এন্ড ডাইড ফেব্রিক ইজ ইন দিস মেশিন, পিএইচ টেস্ট করা যায়, র্যাপিড ল্যাব কম্পেয়ার এটসেট্রা। তো এটা সাধারণত দুই প্রকার হয়, অরবিটাল এবং রেসিপ্রোকাল। অরবিটালটা কি এখানেই ঘুরবে, যে এগুলো আছে এগুলো এরকম এরকম করে ঘুরবে এখানে পুরোটাই, আর এটা কি করবে, থ্রো এন্ড ফ্রো, এদিক সে আসা যাওয়া করবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কিছুই নাই, এখানে টেম্পারেচার, টাইম টেম্পারেচার কন্ট্রোল করা হয়, এখানে কিছু হিটার রয়েছে, পানির বাথ রয়েছে, অথবা পানি দিয়ে শেকিং করা হয়, সেটা শেকিং ওয়াটার বাথ। ওকে, এরপরে আমরা এখন চলে যাব একটু নাম মেশিন ইউজ ইন ফিজিক্যাল ল্যাবরেটরিতে। তোমরা যারা ফিজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করো তারা তো জানোই ফিজিক্যাল ল্যাবরেটরিতে কি কি টেস্ট হয়। ডাইমেনশনাল স্টেবিলিটি বা শিং টেস্ট, পিলিং টেস্ট, রাবিং টেস্ট, জিএসএম চেক, color fastness to light, water, washing, perspiration, saliva, phenolic, color fastness to light. হ্যাঁ বলো না, কি প্রবলেম? আর আমি বলছিলাম স্যার মেটামেরিজম বিষয়টা কি স্যার? হ্যাঁ, মেটামারিজমও দেখা হয়। মেটামারিজমের বিষয়টা হচ্ছে বিভিন্ন লাইটে বিভিন্ন রকম লাগে, একই শেড সেটাই মেটামারিজম। ঠিক আছে, এটা ডাইসের কারণে হতে পারে, ডাইং এর কারণে হতে পারে, নানা কারণে হতে পারে। একই শেড তুমি দেখছো দুই লাইট সোর্সে দুই রকম, সেটাই মেটামারিজম, সেটা বায়াররা নেয় না, এটা মেটামারিক ফ্রি হতে হয়। যাই হোক, আমরা ডাইং নিয়ে আলোচনা করলে হয়তো আলোকপাত করতাম। ওকে, তো জিএসএম এন্ড কাটার ব্যালেন্স, এখানে কি থাকছে, টু ডিটারমাইন দ্য জিএসএম অফ দ্য ফেব্রিক। খুবই সিম্পল জিনিস, আমরা সাধারণত জিএসএম কাটা দিয়ে জিএসএম মাপি, এটার একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, যেটা দিয়ে মাপলে সাধারণত 100 দিয়ে গুণ করলে হয়, অথবা এটা ডিপেন্ডস অন ডায়ামিটার। জিএসএম মানে কি, গ্রাম পার স্কয়ার মিটার, 1 স্কয়ার মিটার হলেই হলো, 1 স্কয়ার মিটার ফেব্রিকের ওজন যতটুকু ততটুকু, এলে ব্যালেন্স দিয়ে মাপা হয়। সেকেন্ডলি রাবিং আর ক্রক মিটার। এই রাবিং এবং ক্রক মিটারের কাজ কি, আমরা জানি যে ঘর্ষণের ফলে ফেব্রিক থেকে কালারটা উঠে যায় কিনা সেটা মেজার করার জন্য রাবিং মিটার ব্যবহৃত করা হয়। রাবিং দ্য ফেব্রিক স্যাম্পল টু মেজার দ্য কালার ফাস্টনেস প্রপার্টিস।
জ্যাম সিল স্টেক্স আমাদের দেশে দুটোই চলে। স্পেসিফিকেশন রাবিং হেড ডায়ামিটার প্রায় 16 মিটার, তারপরে হচ্ছে এখানে প্রায় 16 মিটার, তারপরে হচ্ছে ভার্টিক্যাল প্রেসার 16 মিটার না, ভার্টিক্যাল প্রেসার এই পুরোটার উপর প্রেসার কত পড়বে প্লাস 9 নিউটন প্লাস মাইনাস 2। রাবিং হেড ট্রাক এটা প্রায় 104 প্লাস মাইনাস 3। ডাইমেনশন পুরোটা যদি ধরি 600 ইন্টু 160 ইন্টু 215 লেন্থ উইথ এবং হাইট বলা হচ্ছে, লেন্থ উইথ এবং হাইট। ওজন টোটাল 6 কেজির মতো। রাবিং ক্লথ কি কি লাগবে, রাবিং ক্লথ এন্ড গ্রে ক্লথ। এইখানে সাধারণত একটা নব রয়েছে, এই নবে সাধারণত একটা স্বচ্ছ হোয়াইট ফেব্রিক লাগিয়ে দিতে হয়, যেটাকে আমরা রাবিং ক্লথ বলছি। তারপর যে স্যাম্পলটা আমরা এখানে রাবিং করব সেই স্যাম্পলটাকে এখানে ক্লিপ দিয়ে আটকাতে হয়। আটকানোর পর আমরা কি করি সাধারণত এখানে 10টা কমপ্লিট টার্ন দেই। এখানে 9 নিউটন বল আছে, আমরা ঢেকি দেখেছি গ্রামে, ঢেকি লাইক ঢেকির মতো। তাহলে কি হচ্ছে এই ঢেকির যে নবটা রয়েছে সেখানে একটা ইমারি একটা রাবিং ক্লথ স্বচ্ছ ক্লথ লাগানো রয়েছে, সেটা কি করছে এই যে ফেব্রিকটা লাগানো হয়েছে সেই ফেব্রিকটার উপরে ঘর্ষণ খাচ্ছে। আমরাও কিন্তু চলতে ফিরতে নানা রকম ঘর্ষণের শিকার হই, ফলে আমাদের শরীর থেকেও কালার ফেব্রিক সেখান থেকেও কালারটা চলে যেতে পারে। সেই টেস্টের জন্য তাহলে এখন এখানে কি হচ্ছে ওই যে নবের সাথে ঢেকির মাথায় একটা কাপড় লাগিয়ে আর একটা নিচের বেসমেন্ট কাপড় সেটার সাথে ঘর্ষণ করা হয়। 10টা কমপ্লিট সাইকেল দেওয়া হয়, দিয়ে দেখা হয়। এটা দুই প্রকার, ড্রাই এবং ওয়েট রাবিং। ড্রাইটা সাধারণত শুকনো, ওয়েট রাবিংটার ক্ষেত্রে সাধারণত যে রাবিং ক্লথটা রয়েছে সেই রাবিং ক্লথ থেকে আমরা কি করি ভিজিয়ে নিই, ভিজিয়ে নিয়ে তারপর নবে লাগিয়ে আবার 10টা সাইকেল কমপ্লিট করি, সেটাকে আমরা ওয়েট রাবিং বলছি। এখানে কি কি রয়েছে স্পেসিফিকেশন, বেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, রাবিং ক্লথ এই যে নবের মাথায়, রাবিং ফিঙ্গার যেটাকে বলছি ঢেকির মাথা ওটাকে, বেসমেন্ট বেস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, স্পেসিমেন যেটা স্যাম্পল টেস্ট করব, ক্লিপ এই ক্লিপটা যায়, এন্ড 9 নিউটন ওয়েট। এই হচ্ছে ক্রক মিটার। এটা তাহলে তোমরা এখন দেখলে চিনবে, আর যারা চেনো তারা তো চিনে। এরপরে আমরা চলে আসবো অ্যাবারশন পিলিং টেস্টার। অ্যাবারশন পিলিং টেস্টার কি রকম জিনিস, যে আমরা অনেক সময় দেখি না কাপড় পরার ফলে আমাদের সোয়েটারে বিশেষ করে ছোট ছোট গুটি গুটি উঠে বা ছোট ছোট ফাইবার উপরে বের হয়ে আসে। এটাকে অনেক এলাকায় অনেক ভাবে বলি যে এরকম হয়েছে বা এরকম হয়েছে, বাট আলটিমেট যে ঘটনা সেটি হচ্ছে যে ফাঁস তৈরি হয় ফেব্রিকের উপরে এবং একই সাথে এখানে শর্ট ফাইবার কন্টেন্ট গুলি বেরিয়ে আসে, সেটাকে আমরা পিলিং বলছি। তো এই পিলিং টেস্টের জন্য আমরা কতগুলো মেশিন, নানা প্রকার মেশিন রয়েছে। এখানে আমরা 3টা মেশিন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মার্টেন্ডেন পিলিং টেস্টার, এটা আইসিআই পিলিং বক্স এবং এটা হচ্ছে র্যান্ডম পিলিং টেস্টার। এই 3টা আমরা সাধারণত এই দুটোর সাথে পরিচিত, এটার সাথে পরিচিত না, এটা আর এখন ব্যবহৃত হয় না। এখন আইসিআই পিলিং বক্সটা নিট ফ্যাক্টরি গুলোতে বেশি দেখবা, এটাও রয়েছে মার্টেন্ডেন পিলিং টেস্টার। এই দুটো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আইসিআই পিলিং টেস্টার এন্ড পিলিং এন্ড স্নাগিং টেস্টার। আইসিআই পিলিং এন্ড স্নাগিং টেস্টার কোনটা? এইটা। এইটার কি আছে, একটা বক্স রয়েছে, 4টা বক্স তোমরা দেখতে পাচ্ছ। 4টা বক্সে কি রয়েছে মাঝখানে, তোমরা শিরিষ কাগজ চেনো? শিরিষ কাগজ দিয়ে কি করা হয়, কাঠ ঘষা হয়, লোহা ঘষা হয়, যে খসখসে অংশটাকে ইয়ে করে নেওয়া হয়। তার মানে কি, শিরিষ কাগজটা কিরকম, একটা কাগজ যেটার উপরে স্যান্ড বা বালি লাগানো আছে আঠা দিয়ে, লাইক, তাহলে সেটা কি ইমারি খসখসে হয়। তো এই যে পিলিং বক্স, এই পিলিং বক্সের ভিতরটাও কিন্তু এরকম ইমারি বা খসখসে, এই যে এখানে একটু দেখতে পাচ্ছ। তো এখন আমার যে স্যাম্পলটা এটা সাধারণত একটা পাইপে ফিট করা হয়, তোমরা যারা টেস্ট করেছো তোমরা জানো, বা OITTQC2 পড়েছো সেটা তাহলেও জানো, তাই পাইপে ফিট করে এর ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং এই বক্সটা তখন ঘুরতে থাকে। তাহলে এই পাইপের গায়ে যে ফেব্রিক স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পলটা কি হবে, আমার এইখানে যে ইমারি সারফেসটা দেওয়ালটা রয়েছে এটার সাথে ঘর্ষণ হবে। তাহলে একটা আপনার নির্দিষ্ট রেভলিউশনের পর আমরা খুলে এই স্যাম্পলটা খুলে তারপর আমরা দেখব যে এর গায়ে কি পরিমাণ কাপড় বা সুতা উপরের দিকে চলে এসেছে, সেটা আমরা গ্রেডিং করব। এই গ্রেডিং এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে, টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটে কিরকম হলে কত গ্রেডিং, কতটুকু শর্ট ফাইবার উপরে উঠলে কত গ্রেডিং হবে সেটা দেওয়া আছে। এই স্যাম্পল এবং লাইট বক্সে নিয়ে গিয়ে আমরা দুটো দেখে তারপর গ্রেডিং করি। ওকে, আইসিআই পিলিং স্নাগিং টেস্টার, স্পিড 60 আরপিএম, এটা কম বেশি করা যায়। স্যাম্পল সাইজ 125 থেকে 125 মিমি সাধারণত যেটা স্যাম্পল এখানে ফিট করা হয়, এন্ড রেভলিউশন 18,000, এটা কম বেশি হতে পারে।
বাই রিকোয়ারমেন্ট অনুসারে। নাম্বার অফ স্যাম্পল হোল্ডিং ক্যাপাসিটি 16টা। কিভাবে চার চার মানে প্রত্যেকটাতে 4টা করে হলে 16টা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাতে 4টা করে সে স্যাম্পল হোল্ড করবে 16টা। ওকে, ম্যাটেন্ডাইল স্যার পিলিং। আইসিআই হুম, আইসিআই মানে কি স্যার? আইসিএ মানে এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখে নিই। এটা একটা ফুল অ্যাব্রিভিয়েশন রয়েছে। আরেকটা রয়েছে মার্টেন্ডাইল টেস্টার। মার্টেন্ডাইল টেস্টারটা কি? মার্টেন্ডাইল পিলিং টেস্টারটা হচ্ছে যে আমরা বাসা বাড়িতে জাতা দেখেছি, জাতা। জাতায় কি করা হয়? জাতায় কি থাকে? দুটো পার্ট, উপরের পার্ট একটা, লোয়ার পার্ট একটা। মাঝখানে যখন আমরা ধান, গম, সরিষা, ডাল যাই দেই না কেন, তাহলে জাতা ঘুরালে সেটা কি হয়? ভেঙে যায় উপরের লোডের কারণে। তো এখানেও মার্টেন্ডাইল পিলিং টেস্টারটাও ঠিক অনেকটাই। নিচের একটা অ্যাব্রান্ট ফেব্রিক রয়েছে, যেটার সাথে আমাদের যে স্যাম্পলটা সেটা উপরে ঘর্ষণ লাগে। এই যে নিচের বেসমেন্টটা দেখতেছো তোমরা, এখানে একটা অ্যাব্রান্ট বা ক্যানভাস ফেব্রিক, ওভেন ফেব্রিক সাধারণত দেওয়া হয়। এবং এই যে উপরের ছোট্ট পার্টটা টিউবওয়েলের বাকেটের মতো দেখতেছো, এইখানে আমাদের যে স্যাম্পল ফেব্রিকটা আমরা করব, অর্থাৎ ট্রিটমেন্ট করব, পিলিং বের করব, অ্যাবর্শন করব, সেটা এখানে লাগিয়ে দেওয়া হয় উল্টো করে। তারপর এই যে পুরো হেডটা, এই পুরো হেডটাই সাধারণত রোটেশন হয়। তো এই পুরো হেডটা রোটেশন হলে কি হচ্ছে? এখানে ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ হলে কি হচ্ছে? কতবার রেভুলেশন হলে কতবার কতটুকু হবে সেটা তুমি ডিফাইন করে দিবা। তাহলে বায়ার যতটুকু চায় ততটুকু। তারপর সেটাকে বের করে আমরা গ্রেডিং করব যে কি পরিমাণ প্রজেক্টিং ফাইবার উপরের দিকে আসলো। আরেকটি রয়েছে আমাদের র্যান্ডম পিলিং টেস্টার। এটা সাধারণত 1200 আরপিএম, সাইজ ডায়ামিটার 105 স্যাম্পল সাইজ কেটে নিব, এন্ড হোল্ডিং ক্যাপাসিটি 16টা, 30 মিনিট। এটার ক্ষেত্রে কি, আমরা প্রাচীন ডাল ঘুটনির কথা জানি, তাই না? যে ডাল ঘুটনি যেগুলো রয়েছে, ডাল এভাবে ঘুটা হয়। লাইক এখানেও সারফেসটা ইমারি, ওই এখানে স্যাম্পল দেওয়া হয় এবং এটা স্পিডে ঘুরে। তা আলটিমেট কি হয়? আমার যে স্যাম্পল গুলো রয়েছে সেই স্যাম্পল গুলো কি হবে? চারপাশে ঘুরতে থাকবে, অর্থাৎ চারপাশে ঘুরবে এই কোণতে, এবং ঘর্ষণ হবে। ঘর্ষণ হওয়ার পর সেটা বের করে আমরা অ্যাসেস করব যে এটার গ্রেড কত আছে। তো এই ছিল পিলিং এর কথা। ওই স্যাম্পল গুলো বের করে লাইট বক্সে নিয়ে গিয়ে দেন আমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটার সাহায্যে দেখব। এরপর আসি পাসপিরেশন মিটার বা পাসপাইরোমিটার। এই পাসপাইরোমিটারের নাম শুনেছো? এটি সাধারণত পাসপিরেশন টেস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমাদের শরীরে যখন ঘামি, সেই ঘামের ফলে আমাদের কাপড়ের কালার উঠবে কিনা সেজন্য এই টেস্টটা করা হয়ে থাকে। সাধারণত ঘাম দুই প্রকার, অ্যালকালাইন এবং অ্যাসিডিক। ছেলেদের শরীরে অ্যালকালাইন, মেয়েদের সাধারণত অ্যাসিডিক হয়ে থাকে। এই কারণে আমরা দুই প্রকার টেস্ট করে থাকি। তো এখানে ব্র্যান্ড নেম জ্যামসিল, টেস্টেক্স, নানা প্রকার রয়েছে। স্পেসিফিকেশন যদি বলি, ATCC ওয়েট উইথ আদার পার্ট টোটাল 4.5 কেজি, প্রায় 10 পাউন্ডের মতো। ATCC ওয়েট এন্ড এক্সট্রা আইএসও ওয়েট টোটাল 5 কেজি। দেখো এখানে একটা পার্ট রয়েছে এক্সট্রা ওয়েট, এটাকে বলা হচ্ছে আইএসও ওয়েট। এটা সহ টোটাল 5 কেজি, এটা বাদে 4.4 কেজির মতো বা এরকম হবে। এন্ড অ্যাক্রাইলিক প্লেটস রয়েছে প্যাকস। অ্যাক্রাইলিক প্লেট রয়েছে কত? 21টার মতো। অ্যাক্রাইলিক প্লেট গুলো কি? ছোট ছোট প্লেট, প্লাস্টিকের, আমরা বলবো প্লাস্টিক না, ওগুলো অ্যাক্রাইলিক প্লেট। এই ছোট ছোট এরকম প্লেট, একটার সাথে আরেকটা থাকে। এগুলা কি করা হয়? স্যাম্পলটা মাল্টিফাইবার ফেব্রিকের সাথে সলিউশনে চুবিয়ে এর ভিতরে দিয়ে টাইট করে বাঁধা হয়। তারপর সেই স্যাম্পলটাকে এই ওভেনে 38 বা মানুষের শরীরের টেম্পারেচার ধরে নাও 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সেরকম টেম্পারেচারে কি করা হয়? 4 আওয়ার পর্যন্ত বা এরকম পর্যন্ত চালনা করা হয়। এরপর বের করে দেখা হয় যে কালার কি পরিমাণ মাল্টিফাইবার ফেব্রিকে ফেডিং করলো বা মাল্টিফাইবার ফেব্রিকে গেল। ডাইমেনশন অফ দ্য লেন্থ এখানে বলছে যে 470 মিমি, লেন্থ হচ্ছে 470 মিমি, উইথ হচ্ছে 27 মিমি, এবং আমরা যদি বলি হাইট হচ্ছে 20 মিমির মতো। এটা হচ্ছে পাসপিরেশন টেস্টার, পাসপিরেশন মিটার। এটার সাথে সাথে ওভেনও কিন্তু লাগবে এই টেস্ট কমপ্লিট করার জন্য। এরপরে আমরা ওয়াশিং মেশিনের কথা যদি বলি, ওয়াশিং মেশিন তো কমন, সবাই চিনি, অনেকের বাসা বাড়িতেও আছে। হ্যাঁ, সাধারণত ক্যাপাসিটি 5, 10, 15 এক্সেট্রা, কয়টা কাপড় হবে সেটা। আরপিএম 100 থেকে 1000 ডিটারজেন্ট দিয়ে আমরা সাধারণত ওয়াশ করে থাকি। এখানে জেন্টাল সাইকেল দেওয়া যেতে পারে, এটা রোটেট ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ করতে পারে। এরপরে আসবো যেটা সবচেয়ে দামি মেশিন, কালার ফাস্টনেস, লাইট ফাস্টনেস টেস্টার। এটা অনেক ফ্যাক্টরিতে থাকে না, বড় বড় ফ্যাক্টরিতে সাধারণত থাকে। অনেকেই হয়তো দেখেছো, অনেকে দেখোনি। এটার কাজ কি? টু ডিটারমাইন দ্য লাইট ফাস্টনেস প্রপার্টিজ অফ ডাইড ইয়ার্ন ফেব্রিক গার্মেন্টস।
কালার ফাস্টেস্ট প্রপার্টিজ মানে কি, কালার সূর্যের আলোর প্রভাবে আমার কালারটা ফেডিং হবে কিনা সেটার জন্য এই মেশিনটা ব্যবহৃত হয়, বা সেই টেস্টটা করার জন্য। আমরা দেখি না অনেক সময় কাপড় জ্বলে যায় আমরা বলি, অথবা কাকতারুয়ার গায়ে যদি আমরা দেখি যে কাপড়টা অনেকদিন থেকে পুরনো হয়ে গেছে, ছিঁড়ে কাপড়টা রংটা জ্বলে গেছে যাকে বলি, এটা সাধারণত কেমিস্ট্রি যদি বলি যে লন পেয়ার ইলেকট্রনের জন্য হয়ে থাকে, ডাইসের কারণে হয়ে থাকে। তো আমরা যখন ইন্ডিয়ান বা খারাপ ডাইস ইউজ করে থাকি তখন এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো এখানে আমরা দেখলাম জ্যাম সেল, টেস্টেক্স, অ্যাটলাস নানা প্রকার হতে পারে। এখানে যে ছবিটা দেওয়া আছে প্রথমে এই পাশের যে ছবিটা সেটি হচ্ছে ব্লু উল। লাইট ফাস্টনেস টেস্ট করতে গেলে আমাদের যেটা দরকারি সেটি হচ্ছে ব্লু উল। ব্লু উল স্কেলের নাম হয়তো আমরা শুনেছি। এটি সাধারণত কোনো স্কেল নয়, এটি হচ্ছে 8টা ফেব্রিক। তো এই 8টা ফেব্রিক যখন আমরা স্যাম্পলটা চালাবো একই সাথে এটাকেও চালাতে হয় একই কন্ডিশনে। ফলে এই লাইটে এক্সপোজারের কারণে ব্লু উলের যে গ্রেডিং যে চেঞ্জটা হবে আর আমার স্যাম্পলের যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা, আমার স্যাম্পলের চেঞ্জটা ব্লু উল স্যাম্পলের কোন চেঞ্জটার সাথে মিলছে সেটা অনুসারে গ্রেডিং হবে। কি করা হয়, এখানে তোমরা এই যে চেম্বার দেখছো, এখানে D65 লাইট আর্টিফিশিয়ালি জেনন আর্ক ল্যাম্প দিয়ে তৈরি করা হয়। এখানে কি করা হচ্ছে, আমরা হ্যাজাক বাতি দেখেছি না, হ্যাজাক বাতি অনেকেই এর আগে বিয়ে বাড়িতে হতো বা কোনো অনুষ্ঠানে হ্যাজাক বাতির কি থাকে, এই মাঝখানে একটা ফিল্টার থাকে আর চারপাশে কি থাকে, মাঝখানে ফিল্টার থাকে, চারপাশে এরকম কাচের কি থাকে, আহ, মানে আবরণ থাকে বা কাচের স্ট্যান্ড থাকে। তো লাইট ফাস্টনেস টেস্টটাও ঠিক সেরকম করে একটা কাগজের স্ট্যান্ড নেওয়া হয় বা নিয়ে আমার এখানে স্যাম্পল গুলো লাগানো হয়, আমি যে কটা স্যাম্পল করব। আরেকটা এরকম কাগজের স্ট্যান্ড নিয়ে সেখানে মোটা কাগজ মনে করো, তার উপর কাপড়গুলো তুমি পিন মেরে দিছো এরকম, ওখানে আমার ব্লু স্কেল গুলো 1 থেকে 8 পর্যন্ত সাজাতে হয়। সাজানোর পর এই দুইটা কি করা হয়, এখানে যে হ্যাজাক বাতির মতো এখানে ফিট করে দেওয়া হয় এবং এটা চারিদিকে ঘুরতে থাকে এবং এখানে মানে সূর্যের আলোর বিকল্প হিসেবে এই বাতিটাকে ব্যবহার করা হয়। এটা প্রায় 72 ঘন্টা 48 ঘন্টা ইত্যাদি এক্সপোজার করার পর বের করা হয়। বের করে দেখা হয় ব্লু উল স্কেলের যে ইয়েটা এটা কিরকম হয়েছে, অর্থাৎ ব্লু উল স্কেলের যে চেঞ্জটা, এটা তো মনে করো 1 2 এভাবে গ্রেডিং হয়েই আছে। আমার স্যাম্পলের যে চেঞ্জটা সেটা এটার সাথে কোনটার সাথে মিলে, সেটাই হচ্ছে আমার গ্রেডিং। সেটাই হচ্ছে, তো এটার গ্রেডিং সাধারণত 1 থেকে 8 বা এর সাধারণত 4 পর্যন্ত চায়। এই ছিল এটার স্পেসিফিকেশন নিচে দেওয়া আছে। 2500 ওয়াট হেয়ার ফুল জেনন আর্ক ল্যাম্প রিকমেন্ডেড ফর রিপ্লেসিং দ্য ল্যাম্পস ভেরি 1500 আওয়ার্স চালার পর সাধারণত রিপ্লেস করা হয়। লাইট ডার্ক অনলি, স্প্রে অনলি, টেক্স এক্সপোজার এরিয়া 1370 সেন্টিমিটার স্কয়ার চারিদিকে, টেস্ট পজিশন 11 আইএস অর 580 5টা অথবা 11টা, এক্সপোজার এরিয়া ইনফো কি মনিটরিং সিস্টেম, রেডিওমিটার, রেঞ্জ, রকেট রেটিং এটসেট্রা, হিউমিডিটি, লাইফ সাইকেল, টেম্পারেচার চাইলে বাড়ানো কমানো যেতে পারে, ওয়াটার এখানে রিজার্ভ করা যায় 15 লিটার, সবকিছু দরকার যতগুলো এই ছিল। আর ল্যাম্পের যদি স্পেসিফিকেশন বলি, 2500 যে ল্যাম্পটা ভিতরে সেটি এয়ারকুল জেনন আর্ক ল্যাম্প, ইনার ফিল্টার উইন্ডোজ এবং আউটার ফিল্টার সিলিন্ডার কোয়ার্টার্স এর সাধারণত কাচের না হয় কোয়ার্টার্স এর হয়ে থাকে। এই ছিল আমাদের লাইট ফাস্টনেস টেস্ট মেশিন। আমি অনেক কথা বলেছি মুখে, কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত তোমরা চোখে না দেখছো ততক্ষণ পর্যন্ত হয়তো অনুধাবন সেভাবে হবে না। তারপরেও তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো ইউটিউবে। এখন তো যারা জব করো তারা করো, বা অবসরে বা যারা জব করো না তারা কিন্তু ইউটিউবে প্রচুর টেক্সটাইল রিলেটেড ভিডিও পাওয়া যায়, জাস্ট সার্চ করে একটু দেখলেই কিন্তু আমি যে কথাগুলো বললাম বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। যেমন আজকে লাইট ফাস্টনেস এর ভিডিও যদি তুমি দেখো তাহলে আমি যা বললাম তার থেকে কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে, কারণ ভিজুয়ালাইজেশন কিন্তু মানুষের অনেক বেশি হেল্পফুল হয় সাধারণত, বা কোনো একটা জিনিস দেখলে কিন্তু তোমার মনে থাকে অনেকদিন। তো যাই হোক, আজকে আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে যে আমাদের ওয়েট প্রসেসিং ল্যাবরেটরিতে যে সমস্ত মেশিন ব্যবহৃত হয় সেই সমস্ত মেশিনের নাম, ফাংশন, ব্র্যান্ড নেম, কাজ, এ হচ্ছে কথা। তো এই আর কিছু নাই। তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা রেইজ হয় বা জিজ্ঞাসা করতে ইচ্ছে করে তোমরা করতে পারো, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ। আজকের যে মেশিনারিজ গুলো পড়া হলো এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমাদের? স্যার আমি পিছনে থেকে একটা কোশ্চেন করবো। হ্যাঁ, পিছন থেকে প্রশ্ন করবো, বলো।
স্যার সেটা হচ্ছে আপনার শেড কাকে বলে স্যার? হ্যাঁ বুঝি নাই শেড স্যার কাকে বলে? শেড কাকে বলে? ইটস ভেরি শেড কমন। আমরা ম্যাচিং করি না হ্যাঁ লাইট গুলোতে। আচ্ছা, শেড কাকে বলছে? দেখো, আমরা ফ্যাক্টরিতে যে শেডের কথা বলি সেটা বলতে আমরা যেটা বুঝাই সেটি হচ্ছে বায়ার যে কালার প্রোভাইড করছে সেটিকে আমরা শেড বলি। কিন্তু টেক্সটাইলের ভাষায় যদি আমরা বলি